হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানি। আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা একদম সকাল থেকে আর রান্নাঘর থেকে শুরু করলাম। একদম সকাল না, একটু তো বেলা হয়েইছে। বরমশাইকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দিয়ে তারপর ব্লগটা শুরু করেছি। যাই হোক, ব্লগের শুরুটা হয়তো তোমাদের সাধারণ লাগতে পারে, কিন্তু আজকের ব্লগটা একদম একটা স্পেশাল ব্লগ। কেন স্পেশাল ব্লগ হতে চলেছে তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেন আজকের ব্লগটা স্পেশাল হলো। বড়মশাই অফিসে যাওয়ার আগে বাজারে টুকটাক কিছু ছিল না, সেগুলো করে নিয়ে এসেছে। তার সাথে মিষ্টিও কিনে নিয়ে এসেছে, কারণ আজকে স্পেশাল গেস্ট আসবে। আমার দিদি, জামাইবাবু আর দিদির মেয়ে আসবে। তোমরা এবার ভাবতেই পারো যে আমার তো কোনো বোন বা দিদি কেউ নেই, তাহলে আবার দিদি জামাইবাবু কোথা থেকে এলো? তো নিজের বোন বা দিদি না থাকলে কি হবে? আমার পিসিমণি আর আমার জেঠু কাকুর নিয়ে মোট সাতটা বোন আমরা। বুঝতে পারছো কতগুলো বোন? তো বোনের একদম হিউজ। তো সবাইকে তোমরা হয়তো মোটামুটি চেনো, কারণ আমার ব্লগ যারা দেখো ডেলি, সবাইকে মোটামুটি দেখেছো। তো আজকে আসবে আমার বড় পিসিমণির বড় মেয়ে, যাকে আমরা সব্বার বড় দিদি বলি, কারণ সেই হলো আমাদের বাড়ির সবথেকে বড় মেয়ে, তার সাথে আমাদের বড় দিদি। তো বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি, কিন্তু যাতায়াত যে যার সংসারের চাপে যাতায়াত খুবই কম। খুব প্রয়োজন ছাড়া আমরা একে অপরের বাড়ি একদমই যাই না। আজকে দিদি জামাইবাবু আসছে আমাদের এখানে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের যে মেলা হচ্ছে সেই মেলা দেখার জন্য, কারণ আমার দিদির মেয়ে এখন ক্লাস 11-এ পড়ছে। তো ওর অনেক দিন থেকে দেখার শখ ছিল, যদিও একবার এসেছে সে বাবার সাথে, তখন অনেকটা ছোট ছিল। আর বিদ্যাসাগরের জন্মস্থান থেকে শুরু করে সব কিছু দেখার তার খুব ইচ্ছা। তার সাথে মাসি বাড়িও তো তার তেমনভাবে ঘোরাই হয়নি, কারণ বললামই তো আমাদের বনে বনে যাতায়াতটা খুবই কম, কারণ যে যার সংসার নিয়ে ব্যস্ত থাকি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আসছে আমাদের বাড়ি, তার জন্য আমি ভীষণ উৎসাহিত আর আনন্দিত। দেখে বুঝতেই পারছো সকাল থেকে রান্নার হিউজ লাগিয়ে দিই। যদিও রান্নাবান্না তেমন কিছু করছি না, চিকেন নিয়ে এসেছে, চিকেন রান্না করব, তার সাথে রাইস করব, টমেটোর চাটনি আর 3 পিস মাছ ভেজে নিয়েছি। একদম সিম্পল রান্নাবান্না। খোল খোল, এই যে দেখো, ওকে আমি দোকান পাঠিয়েছি, আর এই পাখিটা কারেন্টে শর্ট খেয়েছিল, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে ঘরেতে লুকিয়ে রেখে আমাকে ডাকছে, ডেকে কাঁদছে। মা আমাকে বকবে না তো মা? কারেন্টে শর্ট খেয়েছিল, জল দিয়েছিলিস? একটু জল খেতে দে না, কারেন্টে শর্ট খেয়েছে, আমি ওই জন্য কুড়িয়ে নিয়ে এসেছি। এ দেখো, আর আমি পাখিটাকে এসে যখন ধরেছি, দেখছি পাখিটা পুরো কাঁপছে, একদম থরথর করে কাঁপছে ভয়। দেখো, ঘুঘু পাখি এটা। আমি এইদিকে রান্নায় ব্যস্ত ছিলাম, তার সাথে একটা জিনিস বাড়িতে ছিল না, শিয়াকে আমি দোকান পাঠিয়েছিলাম। তো দোকান থেকে ফেরার পথে ও দেখেছে রাস্তায় ঘুঘু পাখিটা কারেন্টে শর্ট খেয়ে রাস্তায় পড়ে আছে, তুলে নিয়ে এসে ঘরে ফার্স্ট লুকিয়ে রেখে দিয়েছিল, আমাকে দেখায়নি। তারপর আমাকে ডাকছে, মা আসো, আমাকে তুমি বকবে না, একটা জিনিস নিয়ে এসেছি। তো দরজাটা খুলে দেখি একটা ঘুঘু পাখি, বলে কান্না শুরু করে দিয়েছে, মা তুমি আমাকে বকো না, ওই পাখিটাকে একটু জল দাও। কারণ দুষ্টুমি করতে গেলে তো একটু বকাবকি করি, সেই জন্যই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমি ওকে একটুও বকিনি। আমি ওকে বললাম, ঠিক আছে পাখিটাকে জল দে, পাখিটাকে জল দিতেই একটু পরে পাখিটা উড়ে চলে গেছে। আর জানো তো, আমি রান্না করছিলাম, আমার দিদি সমানে বাসন ধুচ্ছিল। বলছে, না তুই একা কত করবি, বলে বাসন ধুয়ে দিচ্ছিল। কি করব বলো, দিদিকে মানা করলেও শুনবে না। রান্নাবান্না শেষ করে নিয়ে দেখো, আমি এখন ঠাকুরঘরে চলে এসেছি পুজো করার জন্য। পুজো টুজো করে নিয়ে আমি ওদের খাবার বেড়ে দিয়েছি। আমাদের রান্নাঘরের টেবিলটা খুবই ছোট, সেই কারণে আমরা ডাইনিংয়ে বসে খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে খুব একটা সময় বেশি নষ্ট করিনি, রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ওই 2:30 কি 3টের দিক করে মেলা দেখার উদ্দেশ্যে। এত সকাল সকাল মেলা দেখতে যাওয়ার একটাই উদ্দেশ্য, ওরা আজকে থাকবে না, আজকেই বাড়ি চলে যাবে, সেই জন্য সকাল সকাল মেলা দেখে নেব। আর এই যে সোনাদা গাড়ি নিয়ে এসেছিল, আর সোনাদা বলছি তার কারণ হচ্ছে আমরা প্রথম থেকে সোনাদাই বলে এসেছি, যেহেতু সোনা নাম, সেই জন্য দাদাই বলি, জামাইবাবু কখনোই বলি না। বিয়ের প্রথম থেকে আমরা জামাইবাবু তো বলিই না, সোনাদাই বলি। তো আমরা প্রত্যেকটা ভাই বোনই দাদা বলেই এসেছি, এরকমভাবেই ডাকি, আর তাতেই সোনাদা ভীষণ খুশি হয়। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন বিদ্যাসাগরের যে জন্মস্থান বা আদি বাড়িতে। তো দেখো, আমরা আগে এখানে এলাম, তার কারণ মেলাটা অন্ধকার হলে ঘোরা যাবে, কিন্তু এখানটা অন্ধকারে ঘোরা যাবে না। প্রথমেই দেখো, এই যে কুয়োর কাছে চলে এসেছি, যেই কুয়োটা বিদ্যাসাগর নিজেই খুলেছিল, মানে গ্রামে যখন খাওয়ার জলের খুব অভাব ছিল সেই সময়, তো সেই কুয়োটা। তারপরে এই যে বিদ্যাসাগর যখন বিধবা মহিলাদের শিক্ষার ব্যবস্থা নিজে করেছিলেন, তার কিছু নিদর্শন। আর এখানে শিয়া তিন্নি তো মাঝে মধ্যেই ওর পাপার সাথে আসে,
তাই ওদের মধ্যে ভয় ডরটা দেখো উড়ে গেছে, ভয় পাচ্ছে না যে কেউ বকবে কি না। আর এই যে দেখো বিদ্যাসাগরের একটা ছবি, দেখে দূর থেকে দেখে মনে হচ্ছে ছবি, কিন্তু এটা হাত দিয়ে তৈরি করা, পেরেক আর উল দিয়ে বানিয়েছে। যেই মানুষটা বানিয়েছে তার ক্রিয়েটিভিটিটা দেখো। এই ছবিটা হচ্ছে বর্ণপরিচয় বইয়ের প্রথম পাতাতেই থাকে, তার সাথে বিদ্যাসাগরের মানে কর্মকাণ্ডের কিছু নিদর্শন যেগুলো স্মৃতি করে রেখে দিয়েছে। দেখতে বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা স্মৃতির ওপরে দেখো লেখা আছে কোন কাজের জন্য বিদ্যাসাগর হচ্ছে কোন কাজের জন্য কী করেছিলেন সবই লেখা। সেই সমস্ত মহান কর্মকাণ্ড আর বিদ্যাসাগরের মহান ব্যক্তিত্ব, যেটা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগর উপাধি ছিনিয়ে নেওয়ার জন্য বাধ্য করেছিল, বা বিদ্যাসাগর উপাধিটা দিতে বাধ্য করেছিল। তো দেখো আমরা হচ্ছে বিদ্যাসাগরের বাড়ির যে উঠান থেকে শুরু করে বাড়ির মধ্যে দুয়ার টুয়ার সব দেখাচ্ছি না, এগুলো মাটির ছিল। এইগুলোকে একই ধাঁচে বা একইভাবে বানানো হয়েছে, সেগুলো হচ্ছে পাকার করে বানানো হয়েছে যাতে এগুলো চিরস্থায়ী হয়। সেই কারণে শান্ত, স্নিগ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, তার সাথে এখানে এলে এই অনুভূতিটা হয় যে এখানে শিক্ষার প্রদীপটা যেন দিন রাত দীপ দীপ করে জ্বলেই যাচ্ছে। কারণ প্রতিটা দেওয়াল থেকে শুরু করে প্রতিটা নকশা, প্রতিটা জিনিসের মধ্যে যেন বিদ্যাসাগর কিছু না কিছু বলেই যাচ্ছে। তো তোমরা যারা একবারও হচ্ছে যে বিদ্যাসাগরের মানে জন্মস্থান দর্শন করনি, তো একবার পারলেই এসো। আর এই যে হলো সোনাদা, আর আমার দিদির মেয়েকে তো দেখলে। আর এই যে এখানে আছে দিদি, সব কি লেখা আছে না আছে সব পড়ছে। এখানে দেখো বিধবা বিবাহ দিচ্ছিল নিজের ছেলের সাথে, সেটাও আমাদের এখানে পাশের গ্রাম ক্ষীরপায়েতে হয়েছিল। আর এই যে কলকাতা যাচ্ছে বাবার সাথে খুব ছোট্ট বয়সে হেঁটে হেঁটে। তো সেই গল্প তো তোমরা সবাই জানো বা শুনেছো, কারো কাছে নতুন নয়। আর ওই যে দেখো একটা মাটির তিনতলা বাড়ি, পাশে অকাক লেখা আছে, ওইগুলো না একটা প্রতিবেশীরই বাড়ি, তো ওরা ওরকম বাড়িটা ডিজাইন করে রেখেছে। আর এই যে দেখো বিদ্যাসাগরের একটা মানে মূর্তি এখানে লাগানো আছে। এখানে দেখো বিদ্যাসাগরের যে একটা মানে লাইব্রেরির মতো আছে, সেখানে আমরা ঢুকলাম। এখানে প্রচুর স্মৃতি আছে, তার সাথে মূর্তি আছে অনেকগুলো। তার মধ্যে একটা মূর্তিতে দেখলাম মালা দিয়েছে। আর এখানে কিছু বর্ণপরিচয় বই আছে, তার সাথে এই যে মাইলস্টোন, এখানে কলকাতা থেকে বীরসিংহের দূরত্ব কত কি না এইসব আছে, মানে বহু বহু জিনিস আছে। কিছু পুঁথি আছে যেগুলো বিদ্যাসাগরের বাড়ি থেকে পাওয়া গিয়েছিল, কিন্তু ওনার হাতের লেখা নয়। আর এই যে দেখো এই টেবিলটাকে ভালো করে লক্ষ্য করো, এই টেবিলটা আমাদের খরার গার্লস স্কুলে বহুদিন ধরে ছিল। এই টেবিলটা বিদ্যাসাগর নিজে বানিয়েছিলেন। তো এখানের যারা কর্তৃপক্ষ আছে তারা খরার গার্লস স্কুল থেকে 5,000 টাকার বিনিময়ে দিদিমণির কাছ থেকে নিয়ে এসেছে। সেটা আমরা পরে শুনলাম বা জানলাম, যেটা ওখানে একজন কর্তৃপক্ষ বললেন আমাদেরকে, তো আমি সেটা তোমাদেরকে বললাম। ওই রুমটাতে বিদ্যাসাগরের জন্ম হয়েছিল, জানো তো। ওখানে ওর মায়ের কোলে বসে আছে, ওখানে একটা মূর্তি ছিল। তারপরে দেখো আমরা চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। ওখানে পার্কের মতো একটা করেছে, সেখানে আমি একটু বসলাম দোলনা টোলনায় চড়ে। আর এই যে স্কুলে চলে এসেছি, এটা হচ্ছে বিদ্যাসাগর স্কুল। ঢোকার মুখে যে স্ট্যাচু দুটো দেখতে পেলে, ওইটা হচ্ছে একটা ভগবতী দেবী বিদ্যাসাগরের মা, আর হচ্ছে বিদ্যাসাগরের স্ট্যাচু। আর এইটা হলো বিদ্যাসাগর বয়েজ স্কুলের পিছনের দিকটা। আর এই দিকটা হচ্ছে হোস্টেল। এই হোস্টেলগুলো হচ্ছে মাটির তিনতলা বারান্দা দেওয়া। আর এগুলো বহুদিনের হোস্টেল। আমার যখন বিয়ে হয়েছে আমি দেখেছি এগুলো মাটির, মানে এতটা সুন্দর ছিল না, তো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো, এরকম অবস্থায় ছিল। এগুলোকে আবার মানে সরকার থেকেই নতুন করে রিপেয়ার করে সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে। সেই রকম ছাত্র আর এখানে থাকে না, কারণ এখন তো প্রতিটা গ্রামে গ্রামেই মনে করো পাশাপাশি দুটো একটা গ্রাম ছাড়া ছাড়াই এই যে স্কুল হয়ে গেছে। ওই জন্য এখন এখানে ছাত্র সংখ্যা খুবই কম। আর যদিও থাকে, পাশে যে পাকার হোস্টেল করেছে সেখানেই থাকে। এই মাটির হোস্টেলগুলোতে থাকে না, কিন্তু রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে রাখা আছে। তবে আমার বর গল্প করে যে ওরা যখন পড়াশোনা করতো তখন টিউশন বা কোচিং পড়ার জন্য এই হোস্টেলগুলোতেই আসতো, তার কারণে স্যারেরা এখানে কোচিং পড়াতো। তো ওরা টিউশন বা কোচিং হলে কিন্তু এখানেই আসতো পড়তে, মানে এই হোস্টেলগুলোতেই পড়াতো। আর তখন ছাত্র সংখ্যা প্রচুর ছিল, সব মানে ছাত্রীরা না, এটা ছাত্রদের হোস্টেল, তো ছাত্ররা থাকতো। আর এখন পাশে পাকার হোস্টেলে অল্প কয়েকজন ছাত্রই থাকে। আর এগুলো শুধুমাত্র রাখা আছে, প্রতিটা রুম কিন্তু চাবি দেওয়া আছে। নিচের তলা থেকে শুরু করে দোতলাতে পর্যন্ত প্রচুর প্রচুর রুম আছে। তারপরে আমরা দেখো মেলাতে ঢুকে পড়লাম। আর মেলাতে ঢুকে একটু অনুষ্ঠানটা দাঁড়িয়ে 2-4 মিনিটের মতো দেখেছি, কারণ দিদিরা বাড়ি চলে যাবে, বেশিক্ষণ সময় ব্যয় করা যাবে না, ওই জন্য খুবই তাড়াতাড়ি করছি। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা মেলার উদ্দেশ্যে ঢুকে পড়লাম। আর মেলাতে আমরা প্রচুর প্রচুর কেনাকাটা করেছি। আর এখানে এসেই দেখো তিন্নিকে ওর মেসু
চাপিয়ে দিয়েছে। এই যে নানা রকম যে সমস্ত রাইডগুলো থাকে বাচ্চাদের, তো ওখানে যাবার পর শিয়া আবার বায়না করলো টয় ট্রেনে যাব। তো শিয়া আর আমার দিদির মেয়ে দুজনেই হচ্ছে টয় ট্রেনে চেপেছিল। তো ওদের টয় ট্রেনে চাপা দেখে তিন্নির তো সে কি কান্না, তিন্নিকেও চাপাতে হবে। কিন্তু ওরা তো দুজনেই বাচ্চা, ওরা কীভাবে তিন্নিকে টয় ট্রেনে চাপার সময় ধরবে? ওই জন্য আমি, আমার দিদি আবার ওরা নামার পর চেপেছিলাম তিন্নিকে নিয়ে, কারণ তিন্নি প্রচণ্ড কান্না করছিল। তারপরে দেখো আমরা এলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য, ভেলপুরি এইসব টুকটাক খেলাম। খাওয়া দাওয়ার পর আরও কিছুক্ষণ মেলাতে ঘুরলাম। মেলাতে ঘুরে আর কেনাকাটা আমরা প্রচুর করেছি, জানো তো, অনেক টাকার কেনাকাটা করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো কেনাকাটা করে জিলাপি আর এই যে হাওয়াই লাড্ডু কিনে নিয়ে আমরা বাড়ি চলে এলাম, আর দিদিরা চলে গেল বাড়ি। আজকের ভিডিওটা এতটুকুই।